ইমরান বাড়ি ফিরতে ফিরতে সত্যি অনেক দেরি হয়ে যায়। রাস্তায় ট্রাফিক আর মাথার ভিতর সারাক্ষণ নূরের কথাই ঘুরছিল। তাই সময়টা কেমন করে কেটে গেছে ইমরান নিজেও টের পায়নি। গাড়িটা নওশাদ মহলের সামনে ঢুকতে সে একটু অবাক হয়। বাড়ির সামনে আলো সব জ্বলছে, বারান্দায় মানুষের ছায়া নড়ছে, ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসছে। সে ভুরু কুঁচকে ভাবে, এত লোক! গাড়ি পার্ক করে ভেতরে ঢুকতে দেখে ড্রয়িং ভর্তি মানুষ। নূরের আম্মু, আব্বু, নয়না, নাওশাদ, দুই দাদাজান, আদিল, সাইমা সবাই বসে গল্প করছে। নয়না আগের রাতে সবাইকে ডেকেছিল যেন কালকে সারাটা দিন সবাই একসাথে কাটাতে পারে। ইমরান ভেতরে ঢুকে সোজা এগিয়ে যায় নূরের আব্বু আম্মু আর দাদাজানের কাছে। সে মাথা নিচু করে সালাম দেয়। নূরের আব্বু আম্মু তার মাথায় হাত রেখে দোয়া করেন। আম্মু মায়া ভরে চোখে তাকান, যেন মেয়ের সুখ মানে এখন জামাইয়ের মুখে শান্তি খোঁজা। কিন্তু ইমরানের চোখ স্থির না। সে কথার মাঝে বারবার চারদিকে তাকাচ্ছে। সবাই এখানে, তাহলে নূর কোথায়? তার বুকের ভিতর হালকা অস্বস্তি জমতে শুরু করে। নয়না সেটা খেয়াল করে। তিনি হালকা হেসে বলেন, কাকে খুঁজছিস বাবা? ইমরান একটু অপ্রস্তুত হাসে। নূরকে দেখা যাচ্ছে না। নয়না, ও রুমে আছে, সাইমা নিতে গিয়েছিল, কিন্তু ওর নাকি মাথা ব্যথা করছে। ইমরানের বুকটা ধক করে ওঠে, মাথাটা ধরেছে। আর তাকে একবার জানালো না? নয়না আবার বলে, তুই গিয়ে দেখ তো, আমার রুমের টেবিলের উপর মাথা ব্যথার ওষুধ রাখা আছে, নিয়ে আয়। ইমরান আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না। ড্রয়িং রুমে কথাবার্তার লোকজন সব তার কানে আসছে, কিন্তু মন নেই কোথাও। তার পা দ্রুত সিঁড়ির দিকে চলে যায়। প্রতিটা ধাপ সে প্রায় দৌড়ে উঠেছে। মাথার ভিতরে একটাই চিন্তা ঘুরছে, নূরের শরীর এখন আগের মতো না। একটু অসাবধান হলে চলবে না, তাকে তো বলতেও পারতো। সিঁড়ির মোড় ঘুরতে তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। উপরের করিডোরে আলো একটু কম, রুমের দরজা খোলা, ভেতরে হালকা বাতাসে পর্দা উঠছে। ইমরান ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে। রুমের ভেতর হালকা আলো জ্বলছে। ঘরটা অস্বাভাবিক শান্ত। বিছানার একপাশে নূর কাঁধ হয়ে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো করে গাল ঢেকে রেখেছে। এক হাত কপালে রাখার যেন মা ব্যথাটা কমানোর চেষ্টা করছে। ইমরান বুকের কেমন মোচড় দিয়ে ওঠে। এত লোকের ভিড়, কিন্তু আনন্দের মাঝে নূর একা শুয়ে আছে। আর সে নিচে দাঁড়িয়ে গল্প করছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার ধারে বসে পড়ে ইমরান। নূর নরম গলায় ডাকে, নূর শুনছো? নূর একটু নড়ে, ভুরু কুঁচকে চোখ মেলে, ঘুম জড়ানো কণ্ঠ বলে, আপনি এসেছেন? ইমরান তার গাল থেকে চুল সরিয়ে দেয়, হাতটা আলতো করে গালে রাখতে বোঝে গরম না। মাথা ধরছে। আমায় বলনি কেন? কণ্ঠে হালকা অভিমান, কিন্তু তার চেয়ে বেশি দুশ্চিন্তা। নূর ছোট্ট করে হাসার চেষ্টা করে, আপনি ব্যস্ত ছিলেন, ভাবলাম ঠিক হয়ে যাবে। ইমরান হালকা ধমকের সুরে বলে, তুমি ভাবলে হবে? এখন তুমি একা না নূর, তোমার সামান্য কষ্ট মানে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়া। নূর চুপ করে তার দিকে তাকিয়ে থেকে। এই মানুষটা মাঝে মাঝে এত ভয় পায় তাকে নিয়ে, সেটা বুঝলে তার বুক ভর হয়ে যায়। ইমরান উঠে গিয়ে টেবিল থেকে পানির গ্লাস নেয়, তারপর নয়না রুম থেকে গিয়ে ওষুধ নিয়ে আসে। এটা খাও, ডাক্তার যেটা আগে বলেছে, সেফ। নূর বাথরুমের মতো উঠে বসে। ওষুধ খাওয়ার সময় তার হাতটা একটু কাঁপে। ইমরান গ্লাসটা ধরে রাখে। ওষুধ খেয়ে নূর আবার শুয়ে পড়তে গেলে ইমরান তাকে থামায়, এইভাবে না, আমার মুখের দিকে করে শো। নূর লজ্জা পায়, তবুও ঘুরে তার দিকে মুখ করে শোয়। ইমরান বালিশটা ঠিক করে দেয়, তারপর নিজে বিছানায় উঠে তার পাশে বসে নূরের মাথাটা নিজের কোলে টেনে নেবে। নূর চমকে থাকে, কী করছেন? কেউ দেখে ফেলবে, দরজা খোলা আছে। ইমরান মৃদু হেসে বলে, দেখুক, আমার বউ আমার বাচ্চার আম্মু মাথা ব্যথা নিয়ে শুয়ে থাকবে আর আমি দূরে বসে থেকেও দেখবো? তার আঙুলগুলো ধীরে ধীরে নূরের কপালে টিপতে থাকে। এত কোমল স্পর্শ। নূরের চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। নূর খুব আস্তে, প্রায় শ্বাস ভেতরে গলে যাওয়ায় গলায় বলে, আপনি আমায় কবে থেকে ভালোবাসেন? ঘরটা নিঃশব্দ, জানলার পর্দা হালকা নড়ছে। ইমরান ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলে, কেন? বিয়ের পর থেকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তারপর নূরের চোখ বড় হয়ে গেল। সে ঝট করে মাথা তুলে বলে, মিথ্যা। এরকম মিথ্যা কথা বলার কারণ কি? মিস্টার ইমরান নওশাদ। কথাগুলো রাগে বলা, কিন্তু গলার ভিতর কাঁপন স্পষ্ট। ইমরান ভুরু নাচে হালকা মজা করলো, বাহ, আজকাল বরের নাম ধরে ডাকা শিখে গেছে দেখছি। নূর উঠে বসে, চুল এলোমেলো, চোখে পানি চিকচিক করছে, কিন্তু মুখ শক্ত। কথা ঘোরাবেন না, বলুন আপনি আমায় কবে থেকে চেনেন? এইবার ইমরান হাসলো, বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখ ধীরে ধীরে ঘুরে আলমারির দিকে। তুমি আমার ডায়েরিতে হাত দিয়েছো? নূর চমকে গেল। কেন হাত দিতে পারি না? আপনার ব্যাপারে জানার অধিকার নেই আমার? কথার সঙ্গে সঙ্গে তার অভিমান বেড়ে যায়। সে বিছানা থেকে নামতে যায়, কিন্তু তাড়াহুড়ো পা জড়িয়ে হোঁচট খায়।
ইমরানের বুক ধক করে ওঠে। আরে মুহূর্তের মধ্যে এগিয়ে এসে তাকে শক্ত করে ধরে ফেলে। কি করছিলে? আর একটু হলেই পড়ে যেতে। নূর মুখ ফিরে নেয়। ছাড়ুন, আমি বাইরে যাব। ইমরান আর একদমই কথা শোনে না। এবার শক্ত পায়ে জড়িয়ে কোলে তুলে নেয় নূরকে। হঠাৎ উপরে উঠে যাওয়ায় নূর ভয় পেয়ে দুহাত তার কাঁধে আঁকড়ে ধরে। ইমরান নরম গলায় দৃঢ় গলায় বলে, চলো আজ তোমাকে একটা জিনিস দেখাবো। নূর মুখ খুলে বলে, কারণ তার প্রশ্নের এখনো উত্তর মেলেনি। ইমরান তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির পাশে করিডর দিয়ে এক কোণে রুমের দরজার সামনে এসে থামায়। নূর অবাক। এই ঘরটা সে কখনো খেয়াল করেনি। কতবার এই দিক দিয়ে হেঁটেছে, ছাদে গিয়েছে, কিন্তু যেন সবসময় চোখ এড়িয়ে গেছে রুমটা। ইমরান লক খোলে। দরজা খোলার শব্দে নূরের বুকের ভেতর ধুকপুক বাড়িয়ে দেয়। ভেতরে ঢুকতে ইমরান তাকে নামিয়ে দেয়। নূর স্থির হয়ে দাঁড়িয়ে থেকে চারিদিকে দেওয়াল জুড়ে শুধু নূর। ছোট্ট নূর, দুই বেনি, স্কুল ব্যাগ পিঠে। আরেকটা ছবিতে সে বৃষ্টিতে ভিজছে, আরেকটা কোথাও পরীক্ষায় বসা, কোথাও বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখা। ছোট থেকে বড় প্রতিটা বয়সের ছবি নূর ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখতে থাকে। হাত বাড়িয়ে ছবিতে ছোঁয়। তার নিজেরই মনে নেই এই মুহূর্তগুলো কখন আবার কেউ এভাবে ক্যামেরায় বন্দি করে রেখেছে। তার নিঃশ্বাস ভারী হয়েছে। সে এগিয়ে একটা কাচের আলমারির সামনে দাঁড়ায়। ভেতরে সাজানো তার হারিয়ে যাওয়া চুলের ক্লিপ, একটা ভাঙা ব্রেসলেট, স্কুলের পুরনো আইডি কার্ডের ছবি, একটা ছোট্ট খেলনা যেটা সে ভেবেছিল হারিয়ে গেছে। না, আর নিতে পারে না সে। ধীরে ধীরে সে ঘুরে দেয়। ইমরান এখনো চুপচাপ দাঁড়িয়েছে, দুহাত পকেটে, চোখ শুধু নূরের দিকে। হুড়পুড়ি বলেছিলাম না, আমি অপেক্ষা করব। তোমার প্রতীক্ষার দহনে পুড়েছি যতদিন না তোমায় পেরেছি। আমি ব্যাকুল হয়ে অপেক্ষা করব। অবশেষে তোমার ব্যর্থ প্রয়াস তোমায় পেয়েছে, শুধু একটু দেরি হয়েছে। নূরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থেকে সে আর নিজেকে থামাতে পারে না। দৌড়ে গিয়ে ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইমরান সামান্য পিছিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সঙ্গে তুলে নেয়। ইমরান মুচকি হেসে বলে, তুমি যখন পিচ্ছি ছিলে তখন থেকে এই বুকে ঝড় তুলছিলে। একদিন তোমার দাদাদের সঙ্গে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেদিন তোমায় প্রথম দেখি। সেই দিন থেকে গুনে গুনে অপেক্ষা করছে আজকের দিনটার জন্য। এই মুহূর্তে ঘরটার বাতাস যেন বদলে থাকে। নূর ইমরানের বুকের সঙ্গে লেপ্টে থেকে তার কাঁধ ভিজছে, চোখে পানি। ইমরানের শার্ট ভিজে গেছে। এতদিন অজানা রহস্য, অদেখা ভালোবাসা সব একসাথে এসে ছোট্ট বুকটায় ভাসিয়ে দিচ্ছে। ইমরান দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তাকে, যেন ছেড়ে দিলে আবার হারিয়ে যাবে। নূর কাঁপা কাঁপা গলায় বলে, আপনি আপনি এতদিন ধরে আমায়। কথা শেষ করতে পারল না। ইমরান আলতো করে তার থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে, চোখে পানি, তবু ঠোঁটে হালকা হাসি। হ্যাঁ পিচ্ছি, তখন তুই এত ছিলি যে ভালোবাসা শব্দটার মানে বুঝতি না, তাই দূর থেকে দেখতাম, শুধু দেখতাম। নূর মাথা নাড়ে অভিমান মেশানো কণ্ঠে। একবার বললেন না, আমি তো কিছুই জানতাম না। ইমরান মৃদু হেসে তার কপাল ঠোকায়। তখন তুই চুলে বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল যেতে। ওই বয়সে গিয়ে যদি বলতাম আমি তোকে ভালোবাসি, তোর দাদাদের নামে জীবিত পুঁতে রাখতেন। নূর অনিচ্ছা সত্ত্বে হেসে ফেলে, চোখে পানি এর মাঝে। ইমরান ধীরে ধীরে ঘরের দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকায়। দেখছিস এগুলো? প্রতিদিনের হিসাব আমার কাছে আসে। তুই কবে নতুন পানির বোতল কিনছিলি, কবে চুল ছোট করছিলি, কবে পরীক্ষার আগে কাঁদছিলি, সব। নূর অবাক হয়ে তাকায়। আপনি এত কিছু খেয়াল করছেন? ভালোবাসতাম, হ্যাঁ। সেটা আমি তোর সামনে আনিনি, কারণ ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে বেশ লাগে। নূরের চোখ আবার ভিজে ওঠে। সে ধীরে বলে, ওই চিঠিটা স্কুলে আপনি। ইমরান একটু লজ্জা পায়, মাথা চোখে। তখন মনে হয়েছিল লিখলে হালকা লাগবে। জানতাম না তুই এত বছর ধরে ওটা রেখে দিবি। নূরের বুকের ভিতর কাছে হাত চেপে ধরে। ওই চিঠিটা পড়লে আমার বুক ধড়ফড় করতো, কিন্তু কখনো বুঝিনি কে লিখেছে। ইমরানের কাছে এসে খুব আস্তে করে বলে, আমি অপেক্ষা করেছিলাম নূর, তুই বড় হবি, বুঝবি, তারপর একদিন তোকে নিজের করে নেব। চুরি করে না, লুকিয়ে না, সবার সামনে। নূর ফিসফিস করে বলে, তাই এত বছর দূরে দূরে ছিলেন? ইমরান দীর্ঘশ্বাস ফেলে, কারণ আমি নিজেকে ভয় পেতাম। তুই জানিস তোর বরটা কতটা পাগল। কাছে গেলে হয়তো নিয়ম ভেঙে ফেলতাম, তাই দূরে থেকেছে, শুধু নিশ্চিত হওয়ার জন্য যেদিন তোকে জীবনে আনবো সেদিন যেন আর কোনো বাধা না থাকে। নূর হঠাৎ দুই হাতে ইমরানের মুখ চেপে ধরে। আপনি একদম বোকা, এত ভালোবাসা একা একা সহ্য করছেন। ইমরান মুচকে এসে, আস্ত আর একা না, আমার হুড়পড়ি নিজে এসে ধরা দিছে। নূর হেসে কাঁদে একসাথে। তারপর মাথায় ইমরানের বুকে রেখে খুব আস্তে করে বলে, আমি জানতাম কেউ আমাকে এতদিন ধরে এভাবে ভালোবাসতে পারে। ইমরান তার মাথায় ঠোঁট ছোঁয়। আরে জানবি, এটা তো শুধু শুরুর গল্প। এখন প্রতিদিন নতুন করে আমার ভালোবাসা শুনবি। আর যত দিন যাবে এই ভালোবাসা আকাশ সমান হবে। ঘরের চারপাশে নূরের শৈশব, কৌশল, বড় হয়ে ওঠা সব স্মৃতি এই মুহূর্ত নীরব
সাক্ষী হয়ে থাকে, যেটা ভালোবাসা, যেটা শুরুর আগে, অনেক আগে, কিন্তু আজ সত্যি সত্যি নিজের ঠিকানায় পৌঁছে গেছে। চারিদিকে নরম হাওয়া বইছে, আকাশ ভরা তারারা যেন চুপচাপ নিচে তাকিয়েছে। ছাদের উপর কার্পেট পেতে গোল হয়ে বসেছে ইমরান, নুর, সাইমা আর আদিল। চারজনের মাঝখানে রাখা মেহেদি কোণ, লেবু চিনি মিশানো বাটি। ঘটনাটা একদম হঠাৎ করে ঘটছে। নূর আর সাইমা কালকের অনুষ্ঠানের জন্য খুব শখ করে মেহেন্দি পরবে ঠিক করেছিল। ইমরান আগে ভাগে একজন মেহেন্দি আর্টিস্ট ঠিক করেছিল, কিন্তু সন্ধ্যার পর খবর এলো ওই আপু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই আসতে পারেনি। তারপর শুরু হলো আসল নাটক। তাহলে আপনারা পড়ান? নূর এমনভাবে বলছিল যেন এটা খুব স্বাভাবিক কথা। হ্যাঁ, আমরা তো আর বাইরের কাউকে ডাকছি না, সাইমা যোগ করছিল চোখ টিপে। দুই স্বামী একে অপরের মুখের দিকে তাকিয়েছিল যেন মৃত্যুদণ্ডের ঘোষণা আগে দেখা। কিন্তু বউদের বায়না কি এর ফেলা যায়? এখন সেই ফল ভোগ করছে তারা। আদিল বেশ মনোযোগ দিয়ে সাইমার হাত ধরে নকশা আঁকার চেষ্টা করছে। মাঝে মাঝে জিভ বের করে কনসেন্ট্রেশন নেয়, আবার লাইন বেঁকে গেলে সাইমা খোঁচা দেয়, এই এই, এটা ফুল নাকি আলুর বস্তা? আদিল বিরক্ত বলায়, চুপ করো, বসো তো, নড়াচড়া করলে শিল্প নষ্ট হবে। সাইমা হেসে গড়িয়ে পড়ে, তবু হাত শক্ত করে ধরে করে। ওদিকে ইমরান সম্পূর্ণ অন্য জগতে, নূরের হাত নিজের হাতের উপর রেখে খুব ধীরে ধীরে আঁকছে। নূর প্রথমে মজা দেখছিল, কিন্তু এখন চুপচাপ তাকিয়েছে, তার চোখে কৌতূহল। আপনি কি আঁকছেন? নূর ধীরে জিজ্ঞাসা করে। দেখলেই বুঝবা। ইমরান হালকা হেসে বলে। কিছুক্ষণ পর সে হাত সরিয়ে নেয়। নূর হাত তুলে ভালো করে দেখে, তারপর ভুরু কুঁচকে। মেহেন্দির নকশা না করে সেখানে তিনটা অদ্ভুত স্টিক ফিগারের মতো মানুষ, দুই পাশে দুজন বড়, মাঝখানে ছোট্ট একটা। নূর অবাক হয়। ইমরান গর্বিত বলে, এটা আমি, এটা তুমি, আর মাঝখানেরটা আমাদের বেবি। নূর হা করে তাকিয়ে থাকে। এগুলো মানুষ হয়েছে? মনে হচ্ছে একটা লাঠি দিয়ে দাঁড়ানো পিঁপড়া। পাশ থেকে সাইমা হেসে ওঠে, বা ভাইয়া, তোর কনসেপ্টটা তো দারুণ। ইমরান ভান করে রাগ দেখায়, শিল্প বোঝার চোখ লাগে, বুঝলে। নূর কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ মুখ গম্ভীর করে, কাল এত মানুষ হবে, আমি সবার সামনে এটা নিয়ে ঘুরবো? অবশ্যই, ইমরান নিশ্চিত স্বরে বলে, যাতে সবাই জানে আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু হয়েছে। নূর ঠোঁট ফুলিয়ে উঠে দাঁড়ায়, ভাইয়াকে কত ভালোবাসে, দেখো কত সুন্দর নকশা করছে। আর আপনি? ইমরান জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে খুব ভাব নিয়ে বলে, আচ্ছা বলেন তো, মেহেদি কেন পড়া হয়? নূর চোখ ছোট করে তাকায়, হাত লাল হয়ে যেন বোঝা যায় বর কতটা ভালোবাসে। ইমরান ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে, ও তাহলে আসল জিনিস তো লাল হওয়া, তাই না? নূর কিছু বুঝে ওঠার আগে ইমরান তার হাত দুটো নিজের কাছে টেনে নেয়। এক মুহূর্তে চোখে দুষ্টু ঝিলিক, তারপর নিজের হাত দিয়ে হাতের তালের উপর ঘষে ওঠে। এই, আপনি কি করছেন? নূর চিৎকার করে। মুহূর্তে সুন্দর নকশা সব লেপ্টে একাকার, মেহেন্দি ছড়িয়ে পুরো হাত লালচে পোস্ট ভরে যায়। সাইমা হা করে তাকিয়ে, ইয়া আল্লাহ, এত কষ্টে আঁকা ডিজাইন! আদিল অবাক হয়, তারপর হেসে বলে, ভাই তোর বুদ্ধি কি, মাকে সালাম। ইমরান একদম শান্ত গলা থেকে, ডিজাইন থাক বা না থাক, সকাল হলেই তো লাল হতে হবে, প্রমাণ হয়ে যাবে আমি তোমায় অনেক ভালোবাসি। কথাটা শেষ মুহূর্তে নূরের মুখের ভাব বদলে যায়, ঠোঁট কেঁপে ওঠে, চোখ ভিজে যায় হঠাৎ করে। এই, আরে কাঁদে কেন? ইমরান হতভম্ব। নূর রাগে অভিমানে গুলিয়ে সব ফুপিয়ে ওঠে, সবসময় মজা করেন, সিরিয়াস কিছু নেই। ইমরান হেসে ফেললেও চোখ নরম হয়ে যায়। হঠাৎ নূরকে কোলে তুললেন, এই থামান, সবাই দেখতেছে। নূর ধাক্কাধাক্কি করে। ইমরান পেছনে তাকিয়ে বলে, ভাই আমি আমার বউরে নিয়ে গেলাম, তোরা শান্তিতে মেহেন্দিতে। সাইমা আর আদিল একসাথে বলে, নাটকবাজ দম্পতি। নূর রাগে গিয়ে মেহেন্দি রাখা হাত ইমরানের খোলা বুকে ঠাস করে চেপে ধরে, এই কি করলে? ইমরান চমকে ওঠে, বুকের উপর লাল মেহেন্দির হাতের ছাপ পড়ে যায়। নূর চোখ রাঙায়, দেখুক সবাই, ভাবুক যা ভাবার, আপনার মুখে লাগাই দিব কিন্তু। ইমরান দুষ্টু চোখে তাকায়, তারপর একটু ঝুঁকে ফিসফিস করে বলে, লাগাও, একটা সত্য আছে। কি সত্য? নূর সন্দেহ চোখে তাকায়, তারপর আমি তোমার গালে, কপালে, পুরো শরীরে মেহেন্দির ডিজাইন করে দেবো, স্পেশাল ওই জায়গা। অসভ্য! নূর লজ্জায় তার কাঁধে চাপড়াতে থাকে। ইমরান নূরকে কোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। নূর এখনও গজগজ করছে, কিন্তু হাতের মেহেন্দি দিয়ে সুযোগ পেলে আবার ইমরানের গলায় ছাপ বসিয়ে দিচ্ছে। সাইমা আর আদিল খোঁচা মারে, এইভাবে কুচকানো ফুল দিলে কিন্তু আমি মানবো না। ঠিক করে মানেন। আদিল ভুরকুচকে বলে, তুমি আর নূর একই রকম জানো, দুইজনে একই ডায়লগ। হ্যাঁ, সমস্যা কি? সাইমা ঠোঁট বাঁকায়। আদিল দাঁত বের করে হাসে, একদম ইমরানের স্টাইলে, তারপর আচমকা সাইমার হাত চেপে ধরে নিজের হাত দিয়ে ঘষে দেয়।
মেহেন্দি সুন্দর দুজন লেপটে একাকার। আদিল, সাইমা চিৎকার করে ওঠে। আদিল 1 সেকেন্ডও দাঁড়ায় না, লাফ দিয়ে উঠে পড়ে। আজকে আপনাকে, সাইমার আগে ফুসতে ফুসতে তার পেছনে দৌড়ে। ছাদের কার্পেট থেকে শুরু করে সিঁড়ি, তারপর করিডোর, দুজনে দৌড়ে দৌড়ে পুরো বাড়ি সরগম। আদিল রুমে ঢুকতে সাইমা পিছনে পিছনে রুমে ঢুকে। ঢোকার সাথে সাথে আদিল দরজা বন্ধ করে দেয়। সাইমা থমকেছে, হাঁপাচ্ছে, চুল এলোমেলো, হাত দুটো মেহেন্দিতে পড়া। এবার পালাবেন কোথায়? সে হাঁপাতে থাকে। আদিল সঙ্গে সঙ্গে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপরে একটানে সাইমাকে নিজের দিকে টেনে এনে দরজার সাথে হেলান দিয়ে দাঁড় করালো। তার 2 হাত আলতো করে উপরে তুলে ধরতে সাইমার বুক কেঁপে উঠল। আদিল ঝুঁকে এসে তার গলার কাছে মুখ রাখলো। দাঁতের হালকা ছোঁয়ায় সাইমার সশব্দে টানছে। খুব ইচ্ছে করছে গো, ফিল আসছে, প্লিজ। আদিলের কণ্ঠে ছিল আবদার আর দুষ্টুমি মেশানো কোমলতা। সাইমা লজ্জায় গাল লাল হয়ে ওঠে। সে চোখ নামিয়ে ফিসফিস করে বলে, অনুমতি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আদিল মুচকে এসে বলে, ওড়নাটা সরিয়ে দিল। বলো, তোমার জন্য কি করতে পারি? সাইমা একটু ইতস্তত করে চারিদিকে তাকালো, তারপর যেন দেওয়াল শুনবে, তারপর আস্তে বলবে, আমি একটা বেবি চাই, ছোট্ট। আদিল দিবেন? কথাটা শুনে আদিলের চোখ নরম হয়েছে। এবার যে সাইমার গলায় নাক ছুঁয়ে হেসে দেয়। যদি একসাথে দুটো নেই? সাইমা ঠোঁট কামড়ে মুচকে এসে বলে, তাতেও মন্দ না। আদিল হালকা গম্ভীর স্বরে বলে, তাহলে আজ আমাকে আটকাবে না, যত কান্নাকাটি করো, আজ কিন্তু তোমাকে ছাড়ছি না। এই বলে হঠাৎ সাইমাকে কোলে তুলে নেয়। সাইমা লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেললো। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলো আদিলকে। তারপর দুজনের হৃস্পন্দন যেন একসাথে বাঁচতে লাগলো। বিছানায় আলতো করে শুয়ে দিয়ে আদিল নিজের শার্ট খুলে ফেললো। সাইমা লাজুক চোখে একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। তার নিঃশ্বাস দ্রুত। আদিল ধীরে ধীরে ঝুঁকে এসে রাখলো, দীর্ঘ গভীর, যেন বহুদিনের জমে থাকা ভালোবাসা সেই স্পর্শে গলে বেরিয়ে আসে। এক হাত আদিল সাইমার চুলে চালান করলো, আর এক হাত আলতো করে তার শরীর। সাইমার শরীর শিহরিত হয়ে উঠল, কিন্তু সে দূরে সরে গেল না, বরং আরো কাছে এসে আদিলের গলা জড়িয়ে দিল। আদিল বুঝতে পারছিল না সাইমার মনে আজও একই আকাঙ্ক্ষা। সে ধীরে ধীরে তার পোশাক বাঁধা সরিয়ে তাকে কাছে টেনে নিল, মুখ ডুবিয়ে দিল তার শরীরে। সাইমা কখনো কখনো হালকা কেঁপে উঠল, চোখ বন্ধ করে সবটুকু অনুভব করলো। আদিলের উন্মুক্ত ভালোবাসা তাকে অস্থির করে তুলল। তবু সে চাইছিল না এই মুহূর্ত হোক। দুজনের মাঝে দূরত্ব ধীরে ধীরে মুছে গেল, নিঃশ্বাস আর হৃৎপস্পন্দন এক হয়ে গেল। এক সময় সাইমা ক্লান্ত হয়ে আদিলের বুকে মাথা লাগলো। তার চোখে পানি চিকচিক করছে, কিন্তু সেই পানির ভিতরে ছিল সুখের দীপ্তময়। পরের মুহূর্তে তার ঠোঁট মৃদু ফুটে উঠল। আদিল তার কপালে চুমুকে নরম স্বরে বলল, ছাড়বো। সাইমা চোখ বন্ধ করে রেখে মাথা নিল, না বোঝাল। আদিল হেসে তাকে আবার জড়িয়ে পড়ল। ভালোবাসায় ভরা সেই গভীর রাতে সাইমার বুকের ভিতর ঢেউ উঠছিল যেন উত্তাল সমুদ্র, আর আদিলের বাহু মাঝে নিজেকে সম্পূর্ণ মনে ছিল তার। ইমরান বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে ডুবেছিল। নূর, ইমরান আধো ঘুমে 2 হাতে শক্ত করে তাকে জড়িয়ে রেখেছিল যেন ঘুমের মধ্যে হারিয়ে যায়। নূর একটু নড়তে ইমরান বাহু আরো শক্ত হয়ে গেল। সে নূরকে নিজের বুকের কাছে টেনে নিল। ঘরের ভিতরে নিস্তব্ধতা, শুধু দুজনে মিশে থাকা নিঃশব্দ। হঠাৎ নূরের ঘুম ভাঙলো। সে ধীরে ধীরে চোখ মেলে দেওয়ালের ঘড়িটার দিকে তাকালো। রাত 2টো বাজে। চারপাশে অন্ধকার, জানলার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছে, কিন্তু মনোযোগ গেল অন্যদিকে। পেটের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে, সত্যি সত্যি ইঁদুর দৌড়েছে। ভীষণ খিদে পেয়েছে। নূর ঠোঁট ফুটলে আলতো করে ইমরানের বুক চাপলো। এই শুনছেন, উঠুন না। ইমরান ঘুম জড়ানো গলায় অস্পষ্ট শব্দ করলো, কী হয়েছে? উঠেন না, আমার খুব খিদে পেয়েছে। এবার ইমরান হঠাৎ চমকে উঠল। অন্ধকারে তার মুখে দুশ্চিন্তার ছাপ লাগলো। খিদে পেয়েছে? শরীর খারাপ লাগছে? বমি পাচ্ছে নাকি? নূর মাথা নাড়ল, না না, সেরকম না, শুধু খিদে পেয়েছে। তাহলে ভাত, বিস্কুট, রুটি আনবো? নূর ধীরে ধীরে বললো, আমার চকলেট খেতে ইচ্ছে করছে। ইমরান ভুরু কুঁচকে তাকায়, যেন জীবনের কঠিন কোনো সমীকরণ চলছে। এই রাতে চকলেট? নূর পেটের উপর হাত রেখে আদ্র বলল, আমার না, বাবুর খেতে ইচ্ছে করছে। ইমরান মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো, নিজে খাবে আর দোষ যাবে আমার বাচ্চার নামে? বাহ! নূর চোখ বড় বড় করে তাকালো। কি বললেন? কিছু না, ভাবছি এই সময় চকলেট কোথায় পাবো, আগে বললে তো নিয়ে আসতাম। নূর ঠোঁট ফুলিয়ে বসে রইল, আমি কিছু জানি না, এখন আমার খেতে ইচ্ছে করছে। ইমরান হালকা হেসে তাকে কোলে তুলে নিল, পিঠে হাত বুলিয়ে বলল, আচ্ছা শোনো, চকলেট না থাকলেও একটা চকলেট ফ্লেভার আছে, কিন্তু নেবে নাকি? প্রমিস, খুব হট আর টেস্টি। নূর বোঝেনি। তারপর কথার মানে বুঝতে তার কান পর্যন্ত লাগছে। আপনি না একদম অসভ্য, এসব কেউ খায়? ইমরান দুষ্টু এসে বলল, না, এত ফ্লেভার পৃথিবীতে আসতে গেল নাকি? নূর রাগ দেখে মুখ চেপে ধরল, চুপ,
আমি সত্যি চকলেট খাবো, আপনি এনে দেবেন? হ্যাঁ না না। এই রাত দুটো? হ্যাঁ না হলে আমি নিজেই বের হব। ইমরান দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ে আমাকে একটুও ভয় পায় না এখন, যা বলে তাই করে। গাড়ি নিয়ে বেরিয়েছে ইমরান। রাত গভীর, চারদিক ফাঁকা। প্রতিটি মোড়ে মোড়ে সে গতি কমিয়ে তাকাচ্ছে, যদি কোথাও ছোট্ট দোকান খোলা পায়। যদি সে নিজেই জানে না এই সময় দোকান খোলা থাকে না, তবুও আশ্বাস আসছে না। আগে মাঝে মাঝে লং ড্রাইভে বেরোলে দু একটা চায়ের দোকান, ফার্মেসি, ছোটোখাটো স্টল খোলা পেত। সেই আশাতে আজও একই রাস্তা ধরে এগোচ্ছে, কিন্তু আজ তার ভাগ্যটা তার দিকে নেই। রাস্তা লম্বা হচ্ছে, সময় কেটে যাচ্ছে, কিন্তু সব দোকানের শাটার নামানো, আলো নেই, মানুষের নেই, শুধু দূরের কুকুরের ডাক আর গাড়ির ইঞ্জিনের মৃদু আওয়াজ। অনেকটা পথ পাওয়ার পর ইমরান অবশেষে একটা দোকানের সামনে থামলো। তার সামনে যাওয়া মানে নেই, যতই এগোবে ততই ফাঁকা রাস্তা আর বন্ধ দোকান পাবে। এর চেয়ে ভালো এখান থেকে চেষ্টা করুন। দোকান বন্ধ, কিন্তু আশেপাশে লাগোয়া একটা টিনের গেট দেওয়া ছোট্ট বাড়ি। মনে হচ্ছে দোকানদার সেখানেই থাকে। ইমরান গাড়ি সাইড করলো। ঠান্ডা রাতের হাওয়া মুখে লাগতে হালকা শিরশির করছে। চারপাশে তাকালো। ইমরান হালকা হেসে নিজের সাথে নিজেই বলল, কি কপাল আমার, এত সুন্দর একটা ললিপপ আছে আমার কাছে, আর সে খাবে দোকানে চকলেট। স্বামীর জীবনে এর চেয়ে বড় অপমান কি হতে পারে? সে এগিয়ে গিয়ে দোকানের টিনের দরজা আলতো ধাক্কা দিল। কোনো সাড়া নেই। আবার একটু ধাক্কা দিল। ভাই, কেউ আছেন? ভেতর থেকে কাশির শব্দ এলো। তারপর ঘুম যেন বললে একজন বলল, কে এত রাতে? ইমরান মুখে স্বস্তির হাসি ফুটল। ভাই, দুঃখিত এভাবে ডাকছি, জরুরি দরকার ছিল। একটু চকলেট পাওয়া যাবে? ভেতর থেকে চটচট করে স্যান্ডেল টেনে হাঁটার শব্দ। গেটের ফাঁক দিয়ে আধঘুম চোখে এক মাঝবয়সী লোক এলো। এই সময় চকলেট? ইমরান হ্যাঁ লজ্জা মেশা হাসি দিল। জি ভাই, বাসায় বউয়ের খুব খেতে ইচ্ছে করে, না নিয়ে গেলে আমার অবস্থা খারাপ। লোকটি হেসে বলল, ও সেই কেস, দাঁড়ান দেখি, শাটার তুলতে হবে। শাটার অল্প উঠিয়ে ভেতর থেকে কয়েকটা চকলেট নামিয়ে দিল। এই নেন, যত আছে দিচ্ছি। ইমরান মনে মনে যেন যুদ্ধে জিতে গেছে। ইমরান টাকা দিয়ে কৃতজ্ঞতা গলা বলে গাড়িতে উঠে ইমরান প্যাকেটটা পাশে রেখে ইঞ্জিন স্টার্ট দিল। তার মুখে অদ্ভুত তৃপ্তির হাসি। সময় অতিবাহিত নদীর স্রোতের মতো নিঃশব্দে, থেমে থেমে, পিছনে ফিরে না তাকিয়ে। দেখতে দেখতে কতগুলো সকাল ফুরিয়ে গেছে। সন্ধ্যার আকাশে নতুন রং মিশে গেছে, আর ক্যালেন্ডারের পাতায় একে একে ঝরে পড়ছে অজান্তে। গতকালের হাসি আজ পুরনো স্মৃতি। আজকে অপেক্ষা কাল বাস্তবতা নেই। ঋতু বদলায়, বাতাসের গন্ধ বদলায়, মানুষের দায়িত্ব বদলে যায় না, শুধু সময় নিজের গতিতে এগোয়। এভাবে কখন যে 9টা মাস কেটে গেল কেউ টের পেল না। নওশাদ মহলান ইসলামপুরে এখন সুখে পরিপূর্ণ এক পরিবারের রূপ নিয়েছে। দুটো বাড়ির দেওয়াল আলাদা হলেও মনগুলো একই সুতে বাঁধা। সকাল হলে এই বাড়ি খবর আরেক বাড়ি পৌঁছে যায়। সাইমা কনসিভ করছে, তার এখন সবে 2 মাস চলছে। সেই নওশাদ মহলে বেশি থাকে। সবাই তাকে আর নূরকে ঘিরে রাখে যেন তারা কাছের পুতুল। নয়না সবসময় দুধ, ফল আর ওষুধ খাওয়াতে বলে না। আদিল তো একেবারে ছায়ার মতো বসে থাকে। সাইমা একটু হাঁটলে সে হাত বাড়িয়ে দেয়। মাঝে মাঝে মজা করে বলে, তুমি এখন একা নাও, তোমার সাথে আমার পুরো দুনিয়া আছে। সাইমা লজ্জা পায়, কিন্তু তার চোখে ফুটে ওঠে পরিতৃপ্তি। অন্যদিকে নূরের ডেলিভারির সময় হয়েছে। বাড়ির ভেতর অদৃশ্য একটা টান টান উত্তেজনা। ইমরান এখন একদম জরুরি কাজ ছাড়া কোথাও যায় না। কলেজ থেকে রিজাইন নিয়েছে। এখন ব্যবসার দিকটা সে নিজের মতো সামলাচ্ছে, কারণ দাদা যেন আগের হাঁটাচলা করতে পারে না। দায়িত্ব যেন হঠাৎ করে কাঁধে আরও ভারী হয়ে উঠছে, কিন্তু মুখে সে কোনো ক্লান্তির ছাপ নাই। রাতে ঘুমানোর আগে ইমরান নূরের পাশে চুপচাপ বসে থাকে। তার চোখে স্পষ্ট দুশ্চিন্তা এবং সীমাহীন ভালোবাসা। সব ঠিক হবে তো? নূর সবসময় তাকে জিজ্ঞাসা করে। ইমরান মৃদু হেসে তার হাত শক্ত করে ধরে বলে, তুমি আমাদের সন্তান সুস্থ হলে আমার পৃথিবী পূর্ণ। আদিলও সবসময় নওশাদ মহলে এসে থাকে, কারণ বউ ছাড়া তারা একদম চলে না। সবাই মজা করে তাকে খোঁচা দিয়ে সে গর্ব করে বলে, স্ত্রীকে ভালো না বাসতে পারে তাহলে পুরুষ মানুষ হয়ে লাভ কী? দুই বন্ধু এখন আগের চেয়ে বেশি দায়িত্বশীল। একসময় যারা হাসি ঠাট্টায় ব্যস্ত থাকতো, আজ তারা দুজনের সংসারের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। বাড়ির প্রতিটি কোণায় এখন অপেক্ষা করছে এক নতুন কান্না শব্দে ভরে ওঠা অপেক্ষা, এক নতুন সূচনা। বিছানায় মুখ ফুলিয়ে বসে আছে নূর, চোখ দুটো লালচে, ঠোঁটে অভিমান করে ফুলিয়ে রেখেছে। তার সামনে চেয়ার টেনে বসেছে ইমরান, ভুরু কুঁচকে, হাতে তার ভাতের লোকমা ধরা। দুপুরে ইমরান নয়নাকে নূরের কাছে রেখে একটু জরুরি কাজে বেরোছিল। কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরতে সন্ধ্যা। ঘরে ঢুকতে শুনল নূর কিছু খায়নি, সারাক্ষণ নাকি কেবল ঘুমিয়েছে। এক গ্লাস দুধও পর্যন্ত মুখে তুলেনি। এই কথা শোনার পর ভেতরটা কেমন ধক করে উঠছিল, রাগে না চিন্তায়।
রান্নাঘরে গিয়ে নিজেই এক থালা ভাত আর তরকারি তুলে আনে। নূরের সামনে বসে নরম গলা বলে, চলো খেয়ে নেবে। নূর মুখ ঘুরে বলে, আমার ভাত খেতে ভালো লাগছে না। ইমরান কিছুক্ষণ চুপ থাকে, তারপর গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কি জানো আমি দুপুর থেকে এখনো কিছু খাইনি? কথাটা শুনে নূর বিস্ময়ে মুখ তোলে। এখন চোখে বিস্ময়, এখনো কিছু খাওনি? কণ্ঠটা কেঁপে ওঠে। ইমরান হালকা হেসে বলে, কাজে ছিলাম, সময় পাইনি, ভাবছিলাম বাড়ি এসে তোমার সঙ্গে বসে খাবো। নূরের অভিমান একটু হলে গলে যায়। ইমরান আবার বলে, এই ভাতটা আমরা দুজনে মিলে খাবো। যদি তোমার তারপর তোমার খেতে ইচ্ছে না করে পুরোটা ফেলে দিয়ে আসবো। নূর জানে সে না খেলে ইমরানও খাবে না। তার ভেতরটা হালকা অপরাধবোধে ভরে ওঠে। ধীরে ধীরে হা করে ইমরান আলতো করে এক লোকমা তার মুখে তুলে দেয়, তারপর নিজেও খায়। এক লোকমা নূর, এক লোকমা ইমরান। এভাবে দুজনে খাওয়াটা পুরো থালা শেষ করে। খাওয়া শেষ হতে ইমরান হাত ধুয়ে এসে নূরের মুখে নিজে এর হাতে মুছে দেয়। এত জেদ করে না। সে ফিসফিস করে বলে, তোমার ভেতরে আমাদের দুটো প্রাণ আছে। নূরের হাত অবচেতন নিজের পেট বড় হয়ে যায়, পেটের উপর তারা। ডাক্তার জানিয়েছে তাদের টুইন বেবি হবে। এই ভাবনাতে কখনো সে হাসে, আবার কখনো আকাশ ভরা ভয় পায়। ঠিক মতো হাঁপাতে হাঁপাতে দরজা ঠেলে রুমে ঢুকে সাইমা। ভাইয়া তাড়াতাড়ি চলো, দাদাজিন যেন কেমন করতেছে, তাকে হাসপাতালে নিতে হবে। কথাগুলো শুনে মুহূর্তে ঘরের বাতাস বদলে যায়। নূর আর ইমরান দুজনে চমকে উঠল। ইমরান এক সেকেন্ডও দেরি না করে উঠে দাঁড়ায়, বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। নূর কাঁপা গলায় বলে, সাইমা আমাকে দাদাজানের রুমে নিয়ে চল প্লিজ। এখন নূরের একটা হাঁটা কষ্টকর, পেটটা এতটাই বড় হয়ে গেছে ভারসাম্য রাখতে পারে না। সাইমা দ্রুত এগিয়ে এসে তাকে ধরে। ধীরে ধীরে তারা দাদাজানের রুমে পৌঁছায়। ভেতরে নয়না বসে আছে, চোখে স্পষ্ট ভয়। দাদাজান বিছানায় আছাড়, মুখ ফ্যাকাশে, শ্বাস নিতে কষ্ট। ইমরান রুমে ঢুকে দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে যায়। তারপর গলা শক্ত করে বলে, আদিল কোথায়? নয়না তাড়াহুড়ো করে, আদিল অ্যাম্বুলেন্স কল করছে, নিশ্চয়ই আছে, নিচে আসবে। ঠিক তখনই দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ ভেসে আসে। সেই শব্দ সবার বুকের ভিতর কাঁপন ধরে দেয়। ইমরান দ্রুত দাদাজনের সাবধানে তুলে। তার চোখে পানি টলমল করছে। সে নিজেকে শক্ত রাখছে। আমি আর আদিল যাচ্ছি, তুমি আর নূর সাইমের খেয়াল রাখো, গম্ভীর করে বলে। কথা শেষ হতে বেরিয়ে যায়। ঘরটা হঠাৎ নিস্তব্ধ। নূর দরজার দিকে তাকিয়ে থেকে, তার বুকের ভিতর চাপা ভয়। একদিনে গর্ভে বেড়ে ওঠা দুইটা প্রাণ, অন্যদিকে পরিবারের সবচেয়ে বড় ছায়া দাদাজান। সন্ধ্যাবেলা আকাশ শান্ত হয়ে বাড়িটা যেন মুহূর্তে অস্থির হয়েছে। কেউ কিছু বলছে না, কিন্তু সবার মুখে একটাই দোয়া, আল্লাহ দাদাজানকে সুস্থ করে দাও। অনেকটা সময় কেটে গেছে। ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে। নূর আর সাইমা রুমে বসেছিল। কেউ কারোর সাথে ঠিকমতো কথা বলছে না। দুজনের মাথায় শুধু একটাই চিন্তা, আদিল আর ইমরান। কেউ ফোন তুলছে না। বারবার কল দেওয়া হচ্ছে, কিন্তু উপাস থেকে কোনো সাড়া নাই। হয়তো এমন পরিস্থিতি আছে যে কোনো ফোন ধরার সুযোগ পাচ্ছে না। এই ভেবে নিজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ নূরের পেটটা মোচড় দিয়ে উঠলো। সে কুঁকড়ে গেল। ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লো। মনে ভাবলো হয়তো একটু শুলে ব্যথা কমে যাবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। কয়েক সেকেন্ডে তীব্র ব্যথা শুরু হলো। পেট শক্ত হয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সাইমা ফোনের স্ক্রিনে চোখ তুলে নূরের দিকে তাকাতে তার বুক ধক করে উঠলো। নূর, কী হয়েছে? পেটে লাগছে? কাপা গলায় জিজ্ঞাসা করলো। নূর মাথা নাড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে আসতে বললো। সে ব্যথায় কাতরাতে শুরু করলো। দুই হাত দিয়ে পেট চেপে ধরল। আর সাইমা খুব ব্যথা করছে, কষ্টে ভেঙে যাচ্ছে। সাইমা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে যায়। নয়না রান্নাঘর ছিল, দুজনের জন্য দুধ গরম করছিল। সাইমা হাঁপাতে হাঁপাতে দেখে তিনি গ্যাস বন্ধ করে ছুটে আসছেন। কী হয়েছে মা, এভাবে দৌড়াচ্ছিস কেন? এখন দৌড়ানো ঠিক না। সাইমা প্রায় খেতে পেল। আম্মু তাড়াতাড়ি চলো, আমার মনে হচ্ছে নূরের লেবার পেন উঠেছে। এই ভয়টাই তো এতক্ষণ নয়না ঘুরছিল, কিন্তু কোনো পুরুষ মানুষ নেই। একজন প্রসব বেদনা আর আরেকজন 2 মাসের প্রেগনেন্সি। এই অবস্থায় তারা কীভাবে সামলাবে? কোনো সময় নষ্ট না করে তিনি সাইমাকে নিয়ে উপরে যান। রুমে ঢুকে নূর বিছানায় কুঁকড়ে আছে, তার মুখ ফ্যাকাশে, চোখ বেয়ে পানি পড়ছে। প্রতিটা ব্যথার ঢেউ যেন তার পুরো শরীর শক্ত করছে। নয়নার দ্রুত পরিস্থিতি বুঝে যায়। সাইমা, তুই নিচে গিয়ে একটা গাড়ি বের কর, আমি নূরকে নিয়ে আসছি, এখনই হাসপাতালে নিতে হবে। সাইমা থমকে যায়, কিন্তু আম্মু আমি তো অনেক দিন আগে শিখেছিলাম, এখন পারবো তো? অনেক দিন ড্রাইভ করিনি। নয়না বিরক্ত গলার স্বর বলে। ধীরে ধীরে উঠতে পারবে, পারতে হবে সাইমা, ভয় পেলে চলবে না। এখন সাহস হারালে বিপদ। নূর ব্যথায় কাঁপতে কাঁপতে বলল, আম্মু খুব কষ্ট হচ্ছে আম্মু, ওনাকে একবার দেখতে পারবো তো? নয়না তার মাথায় হাত বলে, ধৈর্য ধর্মা, আর একটু, আল্লাহ ভরসা। সাইমা আর কথা বলে না, দ্রুত নিচে আসে। গাড়ির চাবিটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তার হাত কাঁপছে। ইমরান তাকে অনেক আগে ড্রাইভিং শিখেছিল। হাসতে হাসতে বলেছিল, একদিন দরকার হলে তুই আমাদের বাঁচাবি।
কিন্তু এই কথা আজ বাস্তব হয়ে দাঁড়াবে এটা কখনো ভাবিনি। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দেয়, স্টিয়ারিংয়ে হাতে বুকের ভেতর ধুক ধুক শব্দ আরও শোনা যায়। আমি পারবো, আমাকে পারতে হবে, নিজেই বলল সাইমা। উপরে নয়না কষ্টে কাতরাচ্ছে, নূরকে ধরে আছে। প্রতিটা সিঁড়ি যেন অসীম দীর্ঘ হয়ে যাচ্ছে। বাড়ির নিস্তব্ধতা, রাতটা হঠাৎ করে জরুরি আতঙ্কে। একদিকে হাসপাতালে দাদাকে যেন, অন্যদিকে যেন শুরু হয়ে যাওয়া প্রসব বেদনা। এই রাতটা যেন তাদের পরিবারের জন্য এক কঠিন রাত হয়ে দাঁড়াবে। জীবন যুদ্ধে স্থায়ী নয়। আজ যার প্রাণ আছে কাল সেই প্রাণ বিলুপ্ত হয়ে যাবে। মানুষ ভাবে সময় আছে, অথচ সময় মানুষকে ফাঁকি দেয়। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। একদিন সবাইকে সব কিছু ফেলে চলে যেতে পারে। আল্লাহ তাআলা তার সৃষ্টি যুগ যুগ ধরে এভাবে চালিয়েছে। কেউ আসে, কেউ থাকে, আবার কেউ নিঃশব্দে বিদায় নেয়। পৃথিবী থেমে থাকে না, শুধু কিছু মানুষের ভেতরে চিরদিনের জন্য থেমে যায়। হাসপাতালের 14 নম্বরের কেবিনে ভেঙে পড়া কণ্ঠে চিৎকার করে কাঁদছেন আশরাফ সাহেব। দাদাজানকে হাসপাতালে আনার পথে হার্ট অ্যাটাক, গাড়িতে ইন্তেকাল করেছেন। ডাক্তার কেবিনে এনে আনুষ্ঠানিকভাবে মৃত্যু ঘোষণা করছে। খবরটা ইমরান নিজের আব্বুকে দিয়েছে। ছেলে হিসেবে ওনার জানার অধিকার আছে, কিন্তু কথাটা বলার সময় তার গলা আরশাদ সাহেব মেঝেতে বসে পড়েন। পাশ থেকে শক্ত করে ধরে রেখেছে ইমরান। তার মুখ একদম নিস্তব্ধ, চোখে পানি নেই, কান্না, কোনো শব্দ নেই, কিন্তু বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছে। এই মানুষটা ছিল তার জীবনে আদর্শ। ছোটবেলা থেকে যতবার স্বপ্ন, যত আবদার, সব দাদাজনের কাছে। প্রথমে সাইকেল চালা, প্রথমে স্কুলে যাও, প্রথম শাসন, প্রথম প্রশ্রয়, সব কেন্দ্রবিন্দু এই মানুষটা। আজ তিনি নেই, আর ইমরান শুধু দাঁড়িয়ে আছে, ভেতরে ভেতরে ধ্বংস হয়ে গেলে। মুখে কোনো অভিব্যক্তি নেই তার। মনে হচ্ছে যদি কাঁদে তাহলে তা আর নিজেকে সামলাতে পারবে না। আদিল চেষ্টা করছে আশ্বাসকে সামলাতে, কিন্তু তিনি যেন উন্মাদ হয়ে গেছে। বারবার এক কথা, আমি শেষ কথা বলতে পারলাম না, একবার ডাকতে পারলাম না আব্বুকে। ইমরান বড় করে শ্বাস নেয়, তার বুকের ভেতর ব্যথা জমেছে। আম্মুকে কি বলবে, এই ভাবনাই তাকে সবচেয়ে বেশি পড়েছে। আদিল নিচে করে বলে, ভাই, ওনাকে একটু বাইরে নিয়ে যা, না হলে উনি অসুস্থ হয়ে পড়বেন। আমি বাড়িতে খবর দিয়েছি, সাইমা অনেকবার কল করেছে। ইমরান ধীরে ধীরে মাথা নেড়ে তার আব্বুর কাঁধে হাত রেখেন। চলো আব্বু, একটু বাইরে বসে নিজেকে সামলাও। হঠাৎ আশরাফ সাহেব ছেলের বুকে মাথা গুঁজে ছোট বাচ্চার মতো ফুবিয়ে কেঁদে ওঠেন। তোর দাদাকে বল না রে একবার আমার সাথে কথা বলতে। আমি তো কিছুই বলতে পারলাম না। জীবনে কোনোদিন ইমরান তার আব্বুকে এমন দেখেনি। যে মানুষটা সবসময় শক্ত ছিল, সব বিপদে পাহাড়ের মতো দাঁড়িয়েছে, আজ তিনি ভেঙে পড়ছেন। বাইরে এনে বেঞ্চে বসিয়ে পানির বোতল এগিয়ে দেয়। তার নিজের হাতও কাঁপছে, তবুও শক্ত থাকার অভিনয় চলছে। ধীরে বলে, দাদা যান নেই আব্বু, বাড়ির বড় গাছটা পড়ে গেছে, এখন আপনাকে শক্ত হতে হবে, বাড়িটা আপনাকে সামলাতে হবে। আশা সাহেব বুঝতে পারলেন ছোট ছেলেটা ভিতরে ভিতরে পড়ছে, শুধু মুখে বলছে না। কাপা হাতে ছেলের মাথায় হাত রাখেন। আমাকে ক্ষমা করতে পারবি ইমরান? আমি তো রাব্বু, তোর কাছে ক্ষমা চাইছি। আমি পারবি না আমাকে ক্ষমা করতে? ইমরান হেসে বলে। সে হাসিতে কোনো উষ্ণতা নেই, শুধু ক্লান্তি, নিস্তেজ এক হাসি। এই ক্ষমাটা আম্মুর কাছে চাইবেন। আমি কাগজপত্র ঠিক করে আসি, দাদাজান বাড়ি নিয়ে যেতে হবে। কথাটা শেষ করে পিছন ফিরে হাঁটে, কারণ সামনে আর এক মুহূর্ত দাঁড়ালে হয়তো তার শক্ত মুখটা ভেঙে যাবে। ফুল স্পিডে গাড়ি চালছে ইমরান, স্টিয়ারিং ধরা হাত কাঁপছে, তবুও পা ব্রেক স্পর্শ করছে না। একটু আগে আদৌ সাইমাকে ফোন করে জানতে পেরেছে নূরের লেবার পেন উঠেছে। নয়না আর সাইমা তাকে তাড়াহুড়ো করে নার্সিংহোমে নিয়ে গেছে। খবরটা শোনার পর থেকে ইমরানের ভেতরটা অস্থিরতা কাজ করছে। দাদাজানের মৃত্যুর শোক ঠিকভাবে অনুভব করার সময়টুকু সে পায়নি। তার আগে আরেক ভয়ে তাকে গ্রাস করছিল। আদিল তাকে কাঁধে হাত রেখে বলছিল, যা ভাই, নূরের কাছে থাক, আমরা এখানে কাজ শেষ করে দাদাজানকে নিয়ে বাড়ি ফিরবো। গাড়ি চালাতে চালাতে ইমরানের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে তো কথা দিয়েছিল এই সময় এই মুহূর্তে নূরের পাশে থাকবে, আর আজ সবচেয়ে দরকারে সে ছিল না। নার্সিংহোমের সামনে পৌঁছাতে তার বুকটা ধক করে ওঠে। গাড়ি ব্রেক চাপায়, চোখও স্থির হয়ে যায়। সামনে ভিড়, চিৎকার, হাহাকার, আর সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে পুরো নার্সিংহোম জুড়ে। ধোঁয়া কালো মেঘের মতো আকাশে উঠছে। জানলার কাঁচ ভেঙে আগুনের জিভে বেরিয়েছে। ভেতর থেকে ভেসে আসছে অস্পষ্ট আর্তনাদ। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে, কেউ মাটিতে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে, কেউ বারবার ফোন করছে, কিন্তু কাকে করবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। ইমরান কানেই ফোন, কোনো শব্দ ঢুকছে না, তার মাথা কাজ করা বন্ধ করছে। পাগলের মতো গাড়ি থেকে নেমে সরাসরি দৌড়ে যায় বিল্ডিংয়ের দিকে। আগুনের ফুলকি বাইরে ছিটকেছে, গরম বাতাস, নিঃশ্বাস নেওয়া কঠিন, তবুও থামে না। সে ঝাঁপিয়ে পড়তে যাবে, তার আগে কয়েকজন লোক তাকে জাপটে ধরে দূরে সরিয়ে নেন। কি করছেন, মরবেন নাকি? কেউ চিৎকার করে ওঠে,
কিন্তু ইমরান শুনছে না, তার চোখে শুধু আগুন। সে ছটফট করতেই চিৎকার করে বলে, আম্মু, সাইমা, তোমরা কোথায়? নূর, তুমি কোথায়? তার চোখ রক্তলাল, শ্বাস কাঁপছে, হাত ঝাঁকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু চারজন মানুষ মিলে শক্ত করে ধরে রেখেছে। ছাড়ুন, আমার হুড়পড়ি বেঁধে আছে। ও আগুনকে খুব ভয় পায়। ও একা, আমাকে যেতে হবে, যেতে হবে আমাকে। হঠাৎ প্রচণ্ড শক্তি চারজনকে ধাক্কা মেরে সরে যায়, আবার দৌড় দেয় আগুনে দেখে। ঠিক তখনই পুলিশ এসে থামে। কয়েকজন পুলিশ দ্রুত নেমে এসে ইমরানকে আগুনের ভিতর ঢুকে পড়তে যায়। তার আগে পায়ের কাপড়ে আগুন লেগে যায়, তবুও তার কোনো হুঁশ নেই। সে শুধু সামনে এগোতে চাইছে। দুজন পুলিশ অফিসার ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে, টেনে বাইরে এনে কেউ তার জামার আগুন নিভায়, কেউ তাকে শক্ত করে। অতিরিক্ত মানসিক চাপ আর ধোয়া ইমরানের শরীর ঢলে পড়ে। সে প্রায় নিস্তেজ, ঠোঁটটা কাঁপছে, চোখ বুজে আছে, ফিস ফিস করে বলে, আমাদের বাচ্চাটা ভেতরে আছে, আমাকে না পেয়ে কাঁদছে। তোর আব্বু আসছে রে। তার চোখ বেয়ে তখন পানি গড়ায়। তুই আমার মরণ, পর্ব 10। পুরো গল্প প্লেলিস্টে।